হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বলছিস, সেন্ট মার্টিনে আবার আমেরিকান সৈন্য বা গোয়েন্দা কর্মকর্তা নিহত। এটা কখন হলো, কিভাবে হলো? এই ঘটনা ঘটেছে আজ থেকে 2 দিন আগে। আপনাদের সকলের মনে আছে যে গত পরশুদিন আমাদের সেনা প্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন। মনে পড়ে? সকালবেলা ভোরবেলা হঠাৎ এর বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন। কেন গিয়েছেন, কি ব্যাপারে গিয়েছেন কেউ জানে না, কিন্তু এই শীতের সকালে উনি গিয়েছিলেন। আসল ঘটনা যে তার আগের দিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে, আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। যদিও এটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আসেনি, তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি। যারা সেন্ট মার্টিনে আছেন, সেন্ট মার্টিনে থাকেন, তারা অনেকেই জানেন আসলে কি ঘটেছিল। এই লাস্টও সেম একইভাবে যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এর আগে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে 17 জন মারা গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেইভাবেই গত পরশুদিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা, এটা সম্ভবত নেভি সিলের কর্মকর্তা, নেভি সিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভি সিল, যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসামা বিন লাদেনকে মেরেছিল, সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন। যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু, আসলে স্বাভাবিক মৃত্যু না। বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যুকূপ হয়েছে, এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু। আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক, কিন্তু সবাই বলছে না। যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে, ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে, একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরাও নিয়মিত কাজ করে চলছে। বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন। এবং আপনারা জানেন যে গতকাল আবার ইন্ডিয়া K4 মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমা একটু বাহিরে বঙ্গোপসাগরে, যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায়। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত। একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে, কেউ জানে না কে মারছে, কেউ বলতেও পারে না। এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ, মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো, ও এর গোয়েন্দা মারতো, সেম পজিশন এখন হচ্ছে। এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে গতকালকে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে, বেশ কিছু লোক আহত। তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ, সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন, অনেক কিছুই পেয়েছেন যেই বোমা তৈরির। এটা কেরানীগঞ্জে বিস্ফোরণের ছাদ টাদ সব উড়ে গেছে, 4টা শিশু আহত হয়েছে। তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি। আর নিহত হলো, এগুলো তো মাদ্রাসা এতিমখানা, এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না, কারণ নিহতটা গোপনই করে ফেলবে। বাকি 4টা আহত হয়েছে। এই যখন অবস্থা, গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে, সেখানে এনসিপি, তারপরে আপনার কি এটা দিনকিলাব না ইনকিলাব মঞ্চ, ওই যে শাহুয়া হাদির গ্রুপ, এরা সারা রাত ছিল, এখনো আছে, আগামীকালও থাকবে। এইরকম একটা পরিস্থিতি যে এখনই ওই ব্যাটারে ধৈর্য আনো, ফাঁসি দাও, কারণ হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এদিকে হাদির কবরের কি অবস্থা সেটাও কেউ জানে না। এইটা হচ্ছে যে ঠিক ওই যে আরব বসন্তের সময় যা হয়েছিল সেম ওইভাবে। আপনাদের এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে হাদির যেদিন কবর জানাজা হচ্ছে যে শনিবারে, সেই দিনই তারা ইসলামিক রেভলিউশন বা ইসলামিক বিপ্লব করার ঘোষণা ছিল, কিন্তু তারা পারেনি সেদিন। সেইটাকে এখন আবার চেষ্টা করতেছে। এবার শাহবাগ ঘেরাও করে রাখবে, প্রয়োজন আগামী 1 মাস ঘেরাও করে রাখবে। রাইখে হলো তারা তাদের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আপনারা সবাই জানেন হাদি 12 তারিখে হাদি গুলি খেয়েছে,
13 তারিখ বিশেষ অপারেশন হয়েছে, আসলে সেদিন মারাই গেছে বেটা। তারপরেও লাশটাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে, সিঙ্গাপুর থেকে ঘুরে আনছে। অনেকেই তৎকালীন সময়ে দেখেছিলেন যে হাদির কে সিঙ্গাপুরের যে হাসপাতালে, তারাই বলেছিল যে ভাই, একজন লোক ক্রিটিক্যাল পজিশনে থাকলে এখানে চিকিৎসা করা যায়, কিন্তু মরা লাশের কি চিকিৎসা করবে। এরপরেও সরকার বুঝবাং দিয়া চেষ্টা করছিল, আইনা পরে আচ্ছা লাশ দাফন করলো। সেদিন তারা সেইখানে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্রক্রিয়া চালাইছিল, কিন্তু সম্ভবত কোনো কারণে একটা মিল মহব্বত হয়নি। মানে মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হওয়ার একটা খায়েশ ছিল, যেটা আবার জামাত মানতে পারে নাই, আবার ওদিকে হেফাজত মানতে পারে নাই। এইসব কারণে সেদিন না ঘটলেও এখন সেটা আবার ঘটানোর চেষ্টা করছে। এই যে গতকাল থেকে আজকে এখন পর্যন্ত শাহবাগ ঘেরাও, আস্তে আস্তে মানুষ বাড়ছে, তার মানে সারা বাংলাদেশ থেকে এই যে মৌলবাদী গ্রুপ যেগুলো আছে এগুলোই আসছে, এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার 2-4-5 জন মারা যায় কিনা জানি না। তবে আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে বেশ কিছুদিন আগে 18টা মাদ্রাসার কথা বলেছেন, অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম। তাহলে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব, মানে এটা নাই আর, এটা রাতারাতি গায়েব হয়েছে, কেউ জানে না। এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন, এরকম আরো অনেক মাদ্রাসা। এখনো যা রিপোর্ট আছে তাতে আরো 17টা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে, এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, বোমা তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে 3 দিন আগে বিজেপি কিছু গোলাবারুদ ধরেছে, যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটর আছে, এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আসলে তা নয়, এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে, সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এরকম আরও বেশ কিছু জায়গা আছে, টোটাল সম্ভবত 57টা, এখন আরও বাড়ছে। তবে অবস্থা খুবই খারাপ। এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে, তিনি মারা গিয়েছেন গত পরশুদিন। আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে বিস্ফোরণ, সেইখানে মারা গিয়েছে 4 জন। পত্রিকা বলেছে 1 জন, বাকি 3 জন কারা এরা মারা গেছে এইটা আমরা কেউই জানবো না, কিন্তু এই 3 জনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোন একটা অংশ, অথবা যারা কিল করিয়েছে এই গোয়েন্দা কর্মকর্তাকে, আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাকে যারা কিল করিয়েছে, এই 3 জনই হয়তো কিল করাইছিল, তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো। মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল, এদেরকে জাহাজ সহ উড়িয়ে দাও। বেশ কিছু ঘটনা, কোনটা আসলে যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে। দেখতে থাকুন, আমরা আরো দেখি কখন কি আসে। যখনই গরম নিউজ তখনই সামনে আসবো। দর্শক, পৌষের শুরুতেও শীতের দেখা নেই, এমন কথাবার্তার মধ্যে হুট করে শীত জাঁকিয়ে নামছে বাংলাদেশে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশে এমন হঠাৎ শীত বেড়ে যাওয়ার কারণ হলো ভারতের দিল্লি থেকে বাংলাদেশ পর্যন্ত কুয়াশা বিস্তৃতি লাভ করার কারণে সূর্যের আলো ঢেকে গেছে। এ কারণে আগের কয়েকদিনের চেয়ে শীত লাগছে বেশি। সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশ সম্পর্ক এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে আবহাওয়ার পরিবর্তনও এক দেশ আর এক দেশকে দায়ী করতে ছাড়ছে না। আর তাই বাংলাদেশের শীতের জন্য গণমাধ্যমের হেডলাইন হচ্ছে, দিল্লি থেকে আসা কুয়াশায় ঢাকায় বেড়েছে শীত। তবে বাংলাদেশের আবহাওয়া অফিস দিল্লির কুয়াশাকে দায়ী করলেও দুই দেশের সম্পর্কে উত্তেজনা ছড়াচ্ছে মূলত ঢাকা আর দিল্লির মাঝখানে যে কূটনৈতিক লু হাওয়া বইছে তার কারণে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেটাকে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিলেও লোকে লিখবে ইটস কমপ্লিকেটেড। অবস্থা এতটাই বেগতিক যে সম্পর্কের বইয়ের সোনালী অধ্যায়ের পাতাগুলো ছিঁড়ে গেছে বহু আগে, এখন তা গভীর ও অনিশ্চিত খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। সম্পর্কের এই অবনতি কেবল কূটনৈতিক টেবিলে বা ফাইলে সীমাবদ্ধ নেই, বরং তা এখন সাধারণ মানুষের রুটি রুজির উপরও প্রভাব ফেলতে শুরু করেছে। ভারতের চাল ব্যবসায়ীরা দেশটির কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দিতে বলেছে, অথচ মাত্র 3 দিন আগেই বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন মূল্যস্ফীতির চাপ সামলাতে অন্তর্বর্তী সরকার ভারত থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ভারত সরকার যদি সত্যি চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় তাহলে দুই দেশের সম্পর্কের অবনতিতে আর কোনো রাগ ঢাক থাকবে না।
আশঙ্কার বিষয় হলো এর মধ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি লেখা হচ্ছে, মানে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেয়া হচ্ছে না। আবার এগুলো ঘটছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটি নিয়ে আবারও সরব হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 26 ডিসেম্বর এক ব্রিফিং এ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এখন এক গভীর উদ্বেগের বিষয়। ভারত বাংলাদেশের সম্পর্কের এমন উত্তেজনার মধ্যে 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভারতীয় মিডিয়াতে চলছে চুলচেরা বিশ্লেষণ, যেখানে বলা হচ্ছে বিএনপি ও তারেক রহমানকে ঘিরে কোন দিকে যেতে পারে দুই দেশের সম্পর্ক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক দিল্লির লেটেস্ট ডিপ্লোম্যাটিক বোমাটার দিকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 16 ডিসেম্বর এক ব্রিফিং এ যা বলেছেন তা নিয়ে ঢাকার কূটনৈতিক পাড়ায় আবারও অস্বস্তি দেখা দিয়েছে। ভারত সরাসরি বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান বারবার সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ঘটনার রেশ কাটতে না কাটতেই 24 ডিসেম্বর রাজবাড়ির পাংশায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরো এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এর বিবৃতিতে দাবি করা হয়েছে, সম্রাট একজন কুখ্যাত অপরাধী ছিলেন এবং চাঁদাবাজি করতে গিয়ে গ্রামবাসীর তোপের মুখে পড়েন। 25 ডিসেম্বর প্রেস উইং থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তবে ভারত এই ব্যাখ্যাটি মানতে রাজি নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, বাংলাদেশে হিন্দুদের উপর যে কোনো ধরনের হামলাকে অপরাধের তকমা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। দর্শক, 2025 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি লিঞ্চিং বা গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে বারুদ যোগ হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোর ভাষায় বিবৃতি দিয়ে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে একজন হিন্দু পোশাক শ্রমিককে ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনাটি ভারতের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটিকে একটি ভয়াবহ কাজ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অব্যাহত শত্রুতা হিসেবে বর্ণনা করেছেন। ভারতের দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর প্রায় 2900টি হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং 18 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের উদ্বেগগুলোকে অতিরঞ্জিত এবং ভারতের মিডিয়া দ্বারা পরিবেশিত ভুল তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে ভারতের মুখপাত্র বলেছেন, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে শুধু মিডিয়ার অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা হিসেবে খাটো করে দেখার সুযোগ নেই। জয়সওয়াল উল্টো অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত সম্পর্কে যে ভুল বর্ণনা ছড়ানো হচ্ছে তা প্রত্যাখ্যান করে ভারত সরকারের পক্ষ থেকে একাধিক বিবৃতি দেওয়া হয়েছে। দর্শক, এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দুই দেশই হাই কমিশনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটেছে। 20 ডিসেম্বর 20 থেকে 25 জন বিক্ষোভকারী কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়, যা ঢাকাকে ক্ষুব্ধ করেছে। তার আগে ঢাকায় ভারতের হাই কমিশন ঘেরাও করতে গিয়েছিল এক দল বিক্ষোভকারী। চট্টগ্রামে ভারতের উপ হাই কমিশনারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দর্শক, কূটনৈতিক পর্যায়ে এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে, যেটি একেবারে সবচেয়ে সেন্সিটিভ জায়গায় পেটের রাজনীতি বা চাল রফতানি নিয়ে। মাত্র 3 দিন আগে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্যস্ফীতির চাপ সামলাতে ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এর আগে অধ্যাপক ইউনূসের সরকার
পাকিস্তান থেকে চাল আমদানি করেছিল, যেটা টন প্রতি দাম পড়েছিল $395। অথচ ভারত থেকে একই চাল আনতে খরচ পড়ে $351। মানে ভারত থেকে চাল নিলে টন প্রতি বাংলাদেশের $40 সাশ্রয় হয়। শুধু তাই নয়, ভারতের চাল সিঙ্গাপুর থেকেও আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বাংলাদেশ এবছর 9 লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে, যার মধ্যে 7 লাখ টনই ভারত থেকে আনার কথা। কিন্তু লেটেস্ট খবর হলো, ভারতের একদল চাল ব্যবসায়ী এখন কেন্দ্রীয় সরকারকে বলছে বাংলাদেশের চাল রপ্তানি বন্ধ করে দিন। এই দাবির পেছনে তারা কারণ হিসেবে দেখিয়েছেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনে হওয়া হামলা এবং বাংলাদেশের পক্ষ থেকে কাঁচা পাট রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞা। ভারতের ব্যবসায়ীরা বলছে এই অস্থিতিশীল পরিবেশে ব্যবসা করা রিস্কি। তাদের দাবি, ভারত কেন সস্তায় চাল দেবে যখন ভারত এবং তার নাগরিকদেরই টার্গেট করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি ভারত সরকার সত্যি চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের বাজারে এর ব্যাপক প্রভাব পড়বে। কারণ বাংলাদেশের পেঁয়াজ, চিনি এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূলত ভারতের উপর নির্ভরশীল। বর্তমানে চালের মজুদ বাড়াতে এবং রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে ভারতের চাল বাংলাদেশের জন্য দরকার। তবে এর আগে আদানির বিদ্যুৎ বন্ধ করা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দাবি উঠলেও বাংলাদেশ সরকার সে পথে পা বাড়ায়নি। দর্শক, দুই দেশের এই উত্তেজনার মধ্যে আপনারা যারা শিলিগুড়ি ঘুরতে যেতে চান বা নর্থ বেঙ্গল হয়ে সিকিম যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা এখন এক কাটরা। তারা বলছে বাংলাদেশিদের ঘর ভাড়া দেব না। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অধীনে থাকা প্রায় 180টি হোটেল এই সিদ্ধান্তে যোগ দিয়েছে। প্রশ্ন হলো, কেন? তাদের দাবি, বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য বাড়ছে আর ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের স্লোগান হলো, দেশ আগে ব্যবসা পরে। ভাবুন একবার, আপনি পাসপোর্ট হাতে নিয়ে শিলিগুড়ি স্টেশনে নামলেন, পকেটে টাকা আছে, কিন্তু হোটেলওয়ালা বলছে আপনার জন্য নো রুম, ওপারে গিয়ে ভাত খান। এর আগে 2024-এর ডিসেম্বরেও এমন হয়েছিল, তবে তখন অন্তত মুমূর্ষু রোগী আর ছাত্রদের ছাড় দেওয়া হয়েছিল। এবার নাকি সেই মানবিকতার পথ বন্ধের পথে। যদিও ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি আরোপ করেছে, এর উপর আবার মেডিকেল ভিসায় আসা রোগীদের জন্য কোনো ছাড় দিচ্ছে না। শিলিগুড়ির পাশাপাশি মালদা জেলাতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। শিলিগুড়ি জংশন এলাকায় অনেক হোটেলে বয়কট বাংলাদেশ পোস্টার লাগানো হয়েছে। এমনকি অনেক পরিবহন চালক তাদের গাড়িতে একই ধরনের স্টিকার লাগিয়ে বাংলাদেশিদের সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে। দর্শক, এরই মাঝে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় এন্ট্রি হয়েছে। 17 বছর পর তারেক রহমানের ফেরার খবর সবখানে ভাসছে। তারেক রহমানের ফেরার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সাল বলেছেন, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং তারেক রহমানের বিষয়টিকেও তারা সেই প্রেক্ষাপটই দেখছে। জয়সাল কূটনৈতিক প্রতিক্রিয়া জানালেও ভারতের একাধিক গণমাধ্যমের বড় বিশ্লেষণ হলো, তারেক রহমানের এই ফেরাটা ভারতের কিভাবে দেখা উচিত তা নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমান ফিরতে জামাত ইসলামের বেশ অস্বস্তি শুরু হয়েছে। জামাতপন্থী এক আইনজীবী তারেক রহমানকে হুমকি দেওয়ার কথা উল্লেখ করেছে এনডিটিভি, যেখানে ওই আইনজীবী অভিযোগ করেছে ভারতের শর্তাবলী মেনে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। একদিকে ভারতের কিছু মিডিয়া তাকে বলছে অ্যান্টি ইন্ডিয়া, অন্যদিকে জামাতের আইনজীবী বলছেন তিনি ভারতের দালাল হয়ে ফিরছেন। ফার্স্ট পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমান তার বক্তব্যে বারবার জোর দিয়েছেন দেশে আইন শৃঙ্খলা বজায় রাখার উপর এবং দ্রুত নির্বাচনের উপর। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এটি ভারতের জন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে, কারণ ভারতও স্থিতিশীলতা চায়। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন একটা বিশাল আস্থার সংকট তৈরি হয়েছে। একদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের চাপ, অন্যদিকে ভারতের প্রতি বাংলাদেশের জনগণের একাংশের ক্ষোভ। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগেই বলেছিলেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতা হলো দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশের জন্য ভারত সবচাইতে বড় ব্যবসায়িক পার্টনার, আর ভারতের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা মানে তার উত্তর পূর্বাঞ্চলের শান্তি।
বিশ্লেষকরা মনে করেন ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা অনেকটা সেই পুরনো বাড়ির মতো, যেটার দেয়াল ফেটে গেছে। আপনি হয়তো দেয়ালটা রং করে ঢাকার চেষ্টা করছেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ভিতটাই নতুন করে মেরামত করা দরকার। তবে ভারত ও বাংলাদেশের বর্তমান উত্তেজনা এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। 2026 সালের নির্বাচন পর্যন্ত এই উত্তেজনার পারদ যদি বাড়তেই থাকে, তবে সেটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকেই। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী